কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। 7টার সময় যেখানে পৌঁছিবার কথা সেখানে পৌঁছিতে রাত্রি 9:30 হইল। গৃহকর্ত্রী কহিলেন, এ কি রুবি, ব্যাপারখানা কি? আমি আমার আশ্চর্য ভ্রমণ বৃত্তান্তটি খুব যে সগর্বে বলিলাম তাহা নহে। তখন সেখানকার নিমন্ত্রিতগণ ডিনার শেষ করিয়াছেন। আমার মনে ধারণা ছিল যে আমার অপরাধ যখন স্বেচ্ছাকৃত নহে তখন গুরুতর দণ্ডভোগ করিতে হইবে না, বিশেষত রমণী যখন বিধানকর্ত্রী। কিন্তু উচ্চপদস্থ ভারত কর্মচারী বিধবা স্ত্রী আমাকে বলিলেন, এসো রুবি, এক পেয়ালা চা খাইবে। আমি কোনোদিন চা খাই না, কিন্তু জঠরানল নির্বাপনের পক্ষে পেয়ালা যৎকিঞ্চিৎ সাহায্য করিতে পারে মনে করিয়া গোটা দুয়েক চক্রাকার বিস্কুটের সঙ্গে সেই কড়া চা গিলিয়া ফেলিলাম। বৈঠকখানা ঘরে আসিয়া দেখিলাম অনেকগুলি প্রাচীনা নারীর সমাগম হইয়াছে। তাহাদের মধ্যে একজন সুন্দরী যুবতী ছিলেন। তিনি আমেরিকান এবং তিনি গৃহস্বামিনীর যুবক ভ্রাতুষ্পুত্রের সহিত বিবাহের পূর্বে পূর্বরাগের পালা উদযাপন করিতেছেন। ঘরের গৃহিণী বলিলেন, এবার তবে নৃত্য শুরু করা যাক। আমার নৃত্যের কোনো প্রয়োজন ছিল না এবং শরীর মনের অবস্থাও নৃত্যের অনুকূল ছিল না, কিন্তু অত্যন্ত ভালো মানুষ যাহারা জগতে তাহারাই অসাধ্য সাধন করে। সেই কারণে যদিচ এই নৃত্যসভাটি সেই যুবক যুবতীর জন্যই আহুত, তথাপি 10 ঘণ্টা উপবাসের পর 2 খণ্ড বিস্কুট খাইয়া 3 কাল উত্তীর্ণ প্রাচীন রমণীদের সঙ্গে নৃত্য করিলাম। এখানেই দুঃখের অবধি হইল না। নিমন্ত্রণ কর্ত্রী আমাকে জিজ্ঞাসা করিলেন, রুবি, আজ তুমি রাত্রি যাপন করিবে কোথায়? এ প্রশ্নের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি হতবুদ্ধি হইয়া যখন তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম, তিনি কহিলেন, রাত্রি দ্বিপ্রহরে এখানকার সবই বন্ধ হয়ে যায়, অতএব আর বিলম্ব না করিয়া এখনই তোমার সেখানে যাওয়া কর্তব্য। সৌজন্যের একেবারে অভাব ছিল না। সরাই আমাকে নিজে খুঁজিয়া লইতে হয় নাই, লণ্ঠন ধরিয়া একজন ভৃত্য আমাকে সরাইয়ে পৌঁছাইয়া দিল। মনে করিলাম হয়তো সাপে বর হইল, হয়তো এখানে আহারের ব্যবস্থা আছে। জিজ্ঞাসা করিলাম, আমিষ হোক নিরামিষ হোক, তাজা হোক বাসি হোক, কিছু খাইতে পাইব কি? তাহারা কহিল, মদ্য যত চাও পাইবে, খাদ্য নয়। তখন ভাবিলাম, নিদ্রাদেবীর হৃদয় কোমল, তিনি আহার না দিন বিশ্রীতি দেবেন, কিন্তু তাহার জগজ্জোড়া অঙ্কেও তিনি সে রাত্রে আমাকে স্থান দিলেন না। বেলে পাথরের মেজেওয়ালা ঘর, ঠান্ডা কনকন করিতেছে। একটি পুরাতন খাট ও একটি জীর্ণ মুখ ধুইবার টেবিল ঘরের কোণে আসবাব। সকালবেলায় ইঙ্গ ভারতীয় বিধবাটি প্রাতরাশ খাইবার জন্য ডাকিয়া পাঠাইলেন। ইংরেজি দস্তুরে যাহাকে ঠান্ডা খানা বলে তাহারই আয়োজন, অর্থাৎ গত রাত্রির ভোজের অবশেষে আজ ঠান্ডা অবস্থায় খাওয়া গেল। ইহারই অতি যত সামান্য কিছু অংশ যদি উষ্ণ বা কবষ্ণ আকারে পাওয়া যেত কাল, তাহা হইলে পৃথিবীতে কাহারও কোনো গুরুতর ক্ষতি হইত না। অথচ আমার নৃত্যটা ডাঙায় তোলা কই মাছের নৃত্যের মতো এমন শোকাবহ হইতে পারিত না। আহারান্তে নিমন্ত্রণ কর্ত্রী জানালেন, তাহাকে গান শুনাইবার জন্য তোমাকে ডাকিয়াছি, তিনি অসুস্থ, শয্যাগত, তাহার শয়নগৃহের বাইরে দাঁড়াইয়া তোমাকে গাহিতে হইবে। সিঁড়ির উপর আমাকে দাঁড় করাইয়া দেওয়া হইল। রুদ্রদ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া গৃহিণী কহিলেন, ওই ঘরে তিনি আছেন। আমি সেই অদৃশ্য রহস্যের অভিমুখে দাঁড়াইয়া শোকের গান বেহাগরাগিনীতে গাহিলাম। তাহার পর অগ্নির অবস্থা কি হইল সে সংবাদ লোকমুখে বা সংবাদপত্রে জানিতে পারি নাই। লন্ডনে ফিরিয়া আসিয়া 2-3 দিন বিছানায় পড়িয়া নিরঙ্কুশ ভালো মানুষের প্রায়শ্চিত্ত করিলাম। ডাক্তারের মেয়েরা কহিলেন, দোহাই তোমার, এই নিমন্ত্রণ ব্যাপারকে আমাদের দেশের আতিথ্যের নমুনা বলিয়া গ্রহণ করিও না, এ তোমাদের ভারতবর্ষেরই নিমকের গুণ। আজ এই পর্যন্ত। আমার পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।